প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমার প্রিয় গ্রেগরিয়ান সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে যারা পড়ছো তাদেরকে। বিশেষভাবে স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীতে যারা ভর্তি হয়েছো তাদেরকে। সেন্ট গ্রেগরি সহ বাংলাদেশের যে প্রান্ত থেকেই তোমরা এই ক্লাসটি দেখো না কেন, তোমরা কিছু হলেও হয়তো লাভবান হবে। তো প্রথমেই বলে নিই সেটি হচ্ছে আজকের ক্লাসটি বাংলা দ্বিতীয় পত্রের উপরে আমরা নিব। নবম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র। এই ক্লাসটি মূলত কয়েকটি ক্লাসের সমষ্টি, অর্থাৎ আমরা 4টি বিষয় নিয়ে কথা বলবো, 4টি বিষয়ের প্রশ্ন নিয়ে কথা বলবো। আমাদের এজেন্ডায় যা যা থাকবে তার আগে বলে নিই যে এজেন্ডা বাস্তবায়নের আগে আমরা যে বিষয় যেভাবে অগ্রসর হব সেটি কি। আমরা এক কথায় প্রশ্ন এবং উত্তর দেখব, প্রকৃতপক্ষে জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেখব। তোমরা এটি এসএসসি পরীক্ষাতে তোমরা যারা 9-এ ভর্তি হয়েছো, নবম শ্রেণীতে যারা ভর্তি হয়েছো তারা হচ্ছে 2023 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবে। সেখানে তোমরা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিবে। তো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার জন্য এক কথায় উত্তর জানা খুব জরুরি, কারণ এই বিষয়টি তোমার যদি জানা থাকে তাহলে তোমার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দেওয়া খুব সহজ হয়ে যায়। অর্থাৎ এমসিকিউতে তুমি 4টির মধ্যে একটি কোনোভাবে দাগিয়ে যাবে, ব্যাপারটি এরকম যেন না হয়, অর্থাৎ স্পেসিফিক জ্ঞানটা তোমার থাকে। বাংলা দ্বিতীয় পত্রে যেহেতু এমসিকিউ পদ্ধতিতে যে অংশটুকু পরীক্ষা হয় সেটির সাথে নির্মিতির খুব বেশি সম্পর্ক নেই, অর্থাৎ অল্প একটু সম্পর্ক যতটুকু আছে সেটি হচ্ছে আমাদের কি বলে এটাকে, বাক্য সম্পর্কিত অল্প একটু সম্পর্ক আছে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এখানে সম্পর্ক নেই। আমরা যে অধ্যায়সমূহ আলোচনা করব সেটি হচ্ছে ভাষা ও বাংলা ভাষা, তোমাদের বইয়ের প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে বাংলা ব্যাকরণ। 3 নম্বরে আছে বাংলা ভাষার রীতি ও বিভাজন এবং সর্বশেষ বা শেষ বাকযন্ত্র। এই 4টি অধ্যায় থেকে উল্লেখযোগ্য এক কথায় প্রশ্ন ও উত্তর, 30টি প্রশ্ন থাকবে এবং 30টি উত্তর থাকবে। বলে রাখি, তোমরা যারা বইয়ের মধ্যে ঢুকেছো তারা জানো যে অধ্যায় 4টি খুব ছোট, এবারে বইটাই আকারে অনেক ছোট। তো এই 4টি অধ্যায়ের যে কয়টি পৃষ্ঠা সেখান থেকে হয়তো 100টি জ্ঞানমূলক প্রশ্ন পাওয়া যায়। তো সেখান থেকে উল্লেখযোগ্য, অর্থাৎ আমার কাছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং তোমরা যদি এই অধ্যায়গুলো না পড়ে এই ক্লাসটি করো তাহলেও তোমাদের জন্য সুবিধা হবে, কারণ হচ্ছে তোমরা যখন এই ক্লাসটি করবে প্রশ্নগুলো তোমরা খাতায় যদি লিখে নাও তাহলে তোমার ক্লাস করতে গিয়ে তুমি আরো এরকম 30টি 40টি বা তারও বেশি অনেক প্রশ্ন নিজে বানাতে পারবে। তাহলে তোমার এই 4টি পরিচ্ছেদ তোমার একেবারেই একদিনের মধ্যে তোমার শেষ হয়ে যাবে, অর্থাৎ তুমি যদি বই টাচ না করে থাকো। আর যারা বইটি পড়েছো, অর্থাৎ 4টি অধ্যায় যারা পড়েছো, আমার শিক্ষার্থী যারা, সবাইকে আমি এই 4টি অধ্যায় পড়িয়েছি, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে এই সমস্যা হবার কথা নয়। তো আমরা দেখি শিক্ষণফল নিয়ে একটু কথা বলে নিই যে এই ক্লাসটির শিক্ষণফল প্রকৃতপক্ষে যে পরীক্ষায় উত্তর করতে পারার সক্ষমতা। আমি যদিও দুটি কথা লিখে রেখেছি, কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষণফল হচ্ছে পরীক্ষায় উত্তর দিতে পারার সক্ষমতা, অর্থাৎ এর সাথে জ্ঞানের সম্পর্ক আছে, বই পড়ার সম্পর্ক আছে, অনেক কিছু সম্পর্ক আছে, জানা অজানা জ্ঞান ঝালিয়ে নেওয়ার সম্পর্ক আছে, এবং এক কথায় প্রশ্ন এবং কেমন আসে এবং তার উত্তর কিভাবে হয় সেটিই আসলে মূল বিষয়। তো আমরা প্রথমে একটি প্রশ্ন আমরা দেখি যে প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়। আমাদের এটি নিয়ে অনেক কনফিউশন আছে যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে, তিনি কি বাঙালি না তিনি হচ্ছে অন্য কেউ, বিশেষ করে ইউরোপীয় কিনা,
কারণ ওই সময়টা তো আসলে আমাদের এখানে ইউরোপীয়রাই হচ্ছে এখানে সব কিছু করত। তো এরকম সমস্যা সমাধান আমাদের এই ক্লাসটিতে হয়ে যাবে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় তোমরা হচ্ছে অধ্যায় নাম্বার 2, মানে পরিচ্ছেদ নাম্বার 2, সেখানে আছে দেখবে 1743 সাল। অর্থাৎ মাঝখানে চলে গেছে আরো 2টি শতাব্দী, 2 শতাব্দী, তার আগের অর্ধ শতাব্দী, অর্থাৎ 250 বছর, 7 বছর, 57 বছর প্লাস 21, মানে 20 ধরলাম, তাহলে 67, 77, 277 বছর আগে এই গ্রন্থটি প্রকাশিত হয়। গ্রন্থটির কে লেখক সেটিও আমরা হচ্ছে আরেকটি পর্যায়ে রেখেছি, সেটির উত্তর সেটিও আমরা দেখে নেব। তো প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য। 2 নম্বর প্রশ্ন যেটি, সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? তোমরা যদি প্রাথমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা এসেছো তারা সবাই জানো যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি, এবং আমি একটু বলে রাখি 4টি কি। একটি হচ্ছে ধ্বনিতত্ত্ব, 2 নম্বরে হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, 3 নম্বরে থাকে হচ্ছে বাক্যতত্ত্ব, একেবারে শেষে থাকে যেটি সেটি হচ্ছে অর্থতত্ত্ব। স্কুল পর্যায়ে অর্থতত্ত্ব নিয়ে খুব বেশি কথা হয় না, এবং আমি তোমাদের এটুকু বলে রাখি যে তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বে তখনও অর্থতত্ত্ব নিয়ে খুব বেশি কথা হবে না। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন অর্থতত্ত্ব নিয়ে কিছু কথা হবে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা গবেষণা করবে তারাই মূলত অর্থতত্ত্ব নিয়ে কাজ করবে। তাহলে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় 4টি। মণিপুরি ভাষা কোন লিপিতে লেখা হয়? এখানে একটু বলে রাখি, যেমন ধরো যে আমাদের এখানে প্রচলিত একটি সময় আমরা বলা যায় যে বাংলা ভাষার পক্ষে একরকম জিহাদ ঘোষণা করেছিলাম 52 সালের আগে, বিশেষ করে দেশভাগের পরে। দেশভাগের পূর্বে এই প্রশ্ন উঠেছিল যে যদি ভারত নামক রাষ্ট্রটি যেভাবে খণ্ডিত হয়েছে এভাবে খণ্ডিত হয় তাহলে পূর্ববঙ্গের ভাষা আসলে কি হবে, বা পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে। সেই প্রশ্ন কিন্তু 47-এর পূর্বেই ছিল। উর্দু আমাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছিল, তোমরা জানো, 47 এবং তার পরবর্তী সময়ে, এবং 52 আমাদের যে চেতনার বাতিঘর, সেই বাতিঘরে আমরা দেখেছি আমরা বিক্ষোভে ক্ষোভে ফেটে পড়েছিলাম রাজপথে, ছাত্র শিক্ষক জনতা। তো আমাদের উপরে যে ভাষাটি চাপিয়ে দেয়া হয়েছিল সেই ভাষার কোনো দোষ নেই, ভাষার কোনো দোষ নেই, কিন্তু আমাদের ভাষাকে মানে গ্রহণ করেনি, এটির একটি দোষ আছে। যাই হোক, যে ভাষাটি চাপিয়ে দেওয়া হয়েছিল সেটির নাম উর্দু ভাষা। তোমরা অনেকেই হয়তো জানো না যে উর্দু ভাষার নিজস্ব কোনো লিপি নেই, অর্থাৎ হরফ নেই। উর্দু ভাষা লেখা হয় আরবি হরফে। এজন্য আমাদের মুসলমান বলতে, তথাকথিত মুসলমান আমি বলবো, তারা এটিকে পবিত্র জ্ঞান করে, এবং একই সাথে ফার্সি ভাষারও নিজের কোনো লিপি নেই, সেটিও লেখা হয় মূলত একইভাবে, অর্থাৎ আরবি ভাষায়। পৃথিবীতে যে 3500-এর মতো 3000 থেকে 3500 ভাষা প্রচলিত আছে, অর্থাৎ মুখে বলা হয়, কিন্তু সেই ভাষাগুলো সবগুলোর কিন্তু লিপি নেই। আমি বলে রাখি যে মানে 1/3 ভাষার লিপি আছে, অর্থাৎ 1000 ভাষা বা তারও কম ভাষার নিজস্ব লেখার লিপি আছে। আমি বাংলাদেশের আদি জনগোষ্ঠীদের মধ্যে মানে একটি জনগোষ্ঠীর কথা বলি, যে মান্দি যে ভাষাটি, আদি জনগোষ্ঠীর একটি ভাষা হচ্ছে মান্দি ভাষা। সেই মান্দি ভাষারও কিন্তু নিজস্ব কোনো লিপি নেই। তোমরা যারা আমাদের আদিবাসীদের সাথে যোগাযোগ আছে তারা দেখবা যে মুখে বলে মান্দি ভাষায়, কিন্তু তারা মান্দি ভাষার লিপিতে লিখতে পারে না, তারা এটি লেখে বাংলা ভাষায়। তো মণিপুরি ভাষারও এরকম নিজস্ব কোনো লিপি নেই, তারা লেখে বাংলা লিপিতে। তাহলে বাংলা ভাষায় কিন্তু মণিপুরি ছাড়াও আরো একাধিক আছে, এটি অবশ্যই তোমাকে বই খুলে দেখতে হবে সব, আমি হয়তো এখন বলে দেব না। বাংলা ভাষা এক সময় কোন ভাষায় লেখা হতো? তাহলে দেখো, যেমন মণিপুরি ভাষা বাংলা ভাষায়
বাংলা লিপিতে লেখা হতো। আর আমি এখানে বলছি বাংলা ভাষা একসময় কোন ভাষায়, প্রকৃতপক্ষে এখানে ভাষা শব্দটি না দিয়ে তুমি প্রশ্নটি একটু মাথা খাটিয়ে তুমি এখানে দেবে যে কোন লিপিতে লেখা হতো। অ্যাকচুয়ালি ভাষা না, লিপিতে, মানে দুটিই আমরা দিতে পারি কিন্তু লিপিটা এক্সাক্ট। তো কোন লিপিতে লেখা হতো, তার মানে বাংলা ভাষারও আদি নিদর্শন আমরা চর্যাপদ বলছি, কিন্তু চর্যাপদেরও আগে যখন আমরা লিখিত ফর্ম পাইনি, অর্থাৎ প্রাকৃত থেকে যে সময় বাংলা ভাষা জন্ম হচ্ছে সেই সময় প্রাথমিক পর্যায়ে বাংলা ভাষা লেখা হতো অন্য একটি লিপি, যার নাম হচ্ছে কুটিল লিপি। কুটিল লিপিতে বাংলা ভাষা লেখা হতো। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কততম? এটি ধরো যে 2010 সালে একরকম ছিল, 15 সালে একরকম ছিল, মানে বিভিন্ন সময়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এগুলো নিয়ে অনেক বিতর্ক থাকে, কিন্তু তোমরা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বইয়ে এক্সাক্ট দেয়া আছে উত্তরটি কি। তোমাদের এখন অর্থাৎ 2021 সালে যে বইটি তোমাদের হাতে আছে সেই বইয়ের যে উত্তর সেটি তোমাদের উত্তর, অর্থাৎ প্রথম আলো বা অন্য কোনো জায়গা থেকে প্রাপ্ত তথ্য থেকে তুমি উত্তর দিতে পারবে না, তোমাকে বই থেকে দিতে হবে ষষ্ঠ। আমরা চলে যাই প্রশ্ন নাম্বার 6। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা যে আমরা একসাথে 4টি অধ্যায় নিয়েই কথা বলছি। বাংলা ভাষার আদি কোন ভাষা? প্রশ্নটা এরকম হতে পারে যে বাংলা ভাষার একেবারে শুরু হয়েছে, বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে বললে হবে। যেমন তুমি যদি বলো যে আপনার জন্ম হয়েছে কোথা থেকে, তো প্রথমত আমার বাবা মার থেকেই, অর্থাৎ আমার সবচেয়ে রিসেন্ট যে তিনি। কিন্তু আমার আদি খুঁজতে গেলে কিন্তু আমার একেবারে, আমি যদি ইসলাম ধর্ম বিশ্বাস করি তাহলে আমার আদি খুঁজতে গেলে আদম হাওয়াকে খুঁজতে হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এটি ইন্দো ইউরোপীয়। কিন্তু যদি বলা হয় বাংলা ভাষা জন্ম হয়েছে কোন ভাষা থেকে, তাহলে একেবারে সরাসরি পিতা অর্থাৎ যে ভাষা থেকে এসেছে সেই ভাষার কথা বলতে হবে, আদি ভাষার কথা বলা যাবে না। তাহলে এটির আনসার হবে কিন্তু ইন্দো ইউরোপীয়। আমরা ওইরকম একটি প্রশ্নও আমরা পাবো। প্রায় 1000 বছরের কাব্যরীতিতে রচিত বাংলা গ্রন্থটির নাম কি? মানে 1000 বছর পূর্বের, প্রায় 1000 বছরের কাব্যরীতিতে রচিত বাংলা গ্রন্থটির নাম কি? অ্যাকচুয়ালি আরেকটু এটাকে মডিফাই করে বলি, প্রায় 1000 বছর পূর্বের পূর্বে কাব্যরীতিতে রচিত বাংলা গ্রন্থটির নাম কি? একটি শব্দ বসিয়ে নাও, সেটা হচ্ছে পূর্বের কাব্যরীতিতে রচিত বাংলা গ্রন্থটির নাম। চর্যাচর্য বিনিশ্চয়, সংক্ষেপে চর্যাপদ। নট চর্যাপদ, চর্যাপদ, উচ্চারণটা হবে চর্যাপদ। ইন্টারমিডিয়েটে যখন যাবে তখন তোমাকে এই উচ্চারণ লিখতে দেয়া হবে, তখন কিন্তু উচ্চারণ চ লিখলে হবে না, চয় ও কাল লিখতে হবে, অর্থাৎ এখানে একটি ও আছে, নট অ, অর্থাৎ অটা সংবৃত উচ্চারিত হয়েছে, চর্যাপদ। আবার চর্যাপদও বললে হবে না, চর্যাপদ। আবার পদ যদি থাকে তাহলে লিখতে হবে পদ। উচ্চারণ কিন্তু নানা জায়গায় নানা রকম। 8 নম্বর প্রশ্ন দেখি যে প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো কি? আমি যদি কোনো বই না পড়ি বা আমি যদি একটু চিন্তা না করি তাহলে আমি প্রথমে বলে ফেলবো যে বাঙালি শিশু মানেই তো বাংলা ভাষা হবে। হ্যাঁ, বাংলা ভাষা মানে অবশ্যই বাংলা ভাষা, কিন্তু বাংলা ভাষার রীতি বিভাজনে আমরা যেটির কথা বলবো সেটা হচ্ছে ডায়ালেক্টের কথা বলবো, অর্থাৎ উপভাষার কথা বলবো বা আঞ্চলিক ভাষার কথা বলবো। অর্থাৎ নোয়াখালী অঞ্চলে যে শিশুটি জন্মগ্রহণ করেছে মনে করো এই মুহূর্তে, সে চারপাশে যাদেরকে দেখছে তাদের সবাই প্রায় নোয়াখালীর, এবং নোয়াখালীর জনগোষ্ঠী তাদের বই যাই হোক না কেন, আমাদের পাঠ্যক্রম সারা বাংলাদেশে একই, এমনকি যাদের ভাষা মাতৃভাষা বাংলা নয় তাদেরও একই, কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, অর্থাৎ অঞ্চল ভেদে যে আঞ্চলিক ভাষায় কথা বলি সেটিই কিন্তু আমাদের মাতৃভাষা। এটি খুব খেয়াল রাখতে হবে। এটি একটি আইকিউ টেস্ট মূলক প্রশ্ন। এই প্রশ্নটি
খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বইয়ে আছে। আমি বলে রাখি কোনো প্রশ্নই বইয়ের বাইরে নয়, 4টি অধ্যায় থেকে আছে। প্রশ্ন নম্বর 9, মুখবিবরের ছাদকে কি বলা হয়? আমি কিন্তু 4 নম্বর অধ্যায়ে চলে গেছি, বাকযন্ত্রে। তালু, অর্থাৎ জিহ্বার উপরে কি থাকে? জিহ্বা। তুমি যদি মনে করো ত, থ, প, ফ, তারপর হচ্ছে ক, খ, তারপর হচ্ছে চ, ছ, চ, ছ যদি উচ্চারণ করো, বিশেষ করে যদি তুমি ট উচ্চারণ করো, ট, ঠ, ড, ঢ, তাহলে দেখবে যে জিহ্বাটা মাকিয়ে উল্টে গিয়ে একেবারে তালুতে জিহ্বার মানে একেবারে সম্মুখ ভাগটায় আঘাত করে, না হলে এটি ট বর্গীয় কোনো ধ্বনি উচ্চারিত হয় না। সেটি হচ্ছে তালু। তালু চিনতে হলে তুমি শুধু ট বর্গীয় ধ্বনিটা উচ্চারণ করো, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এই যে নাসিক্য বাদে অর্থাৎ শেষ বর্ণ বাদে বাকি 4টি যদি উচ্চারণ করো, তাহলে তুমি বুঝবা যে জিহ্বার একেবারে সম্মুখ ভাগটা কোথায় লেগে গেছে, সেটিই হচ্ছে তালু। তাহলে তালু তোমাকে দেখিয়ে দিতে হচ্ছে না, তালু তুমি পেয়ে গেছো অলরেডি। দাঁতের গোড়ার নাম, গাছের গোড়ার নাম কি? আমার এটা পড়ার জন্য বই পড়ার দরকার নেই। গাছের গোড়ার নাম কি? গাছের একটি গোড়ার নাম আছে, কিন্তু দাঁতেরও একটি গোড়ার নাম আছে। তো সবকিছুর গোড়ার নাম একই রকম হয় না। তো গাছের গোড়ার নাম গুড়েই হয়, দাঁতের গোড়ার নাম কি দাঁতি হবে? না, এটা দন্তমূল। আবার গাছের শেকড়কেও কিন্তু মূল বলা হয়, তার মানে মূলটা থাকবে দন্ত মূল। দন্তবর্ণগুলো যদি তুমি যেমন ধরো ত, থ, দ, ধ, দন্ত ন, এই ধ্বনিগুলো উচ্চারণ করো, তাহলে তোমার জিহ্বাটা কোথায় গিয়ে লাগে? সেগুলো সব দন্ত অর্থাৎ দাঁতের একেবারে উপর পাটির দাঁতের গোড়ায় গিয়ে লাগবে, সেটিই হচ্ছে দন্তমূল। এবার চলে যাই প্রশ্ন নাম্বার 11তে। আমরা কার অবস্থান, মুখগহ্বর মানে মুখ বলতে আমরা কি বুঝি? মুখ বলতে প্রথমত আমরা হচ্ছে রূপসৌন্দর্যের জায়গায় মুখ বলতে আমরা পুরো ফেস যেটাকে বুঝি, মুখমণ্ডল এটাকে বলা হয়। কিন্তু মুখমণ্ডল চিন্তা করলে আমাদের হবে না। মুখ বলতে আমরা বুঝি যে খাবার খায় যে অংশটি দিয়ে, সেটিকে আমরা বুঝি। এবং ঠোঁট, দাঁত এগুলো হচ্ছে মুখের সম্মুখ ভাগ। এই সম্মুখ ভাগ আমরা মুখটা যদি মানে ঠোঁট দুটি যদি একত্র করে ফেলি, তাহলে ভেতরে যে অংশ থাকে সেই অংশটা হচ্ছে মুখগহ্বর। এখন মুখগহ্বর মানে হচ্ছে মুখের ফাঁকা অংশটুকু। ফাঁকা অংশের নিচে কি থাকে? অবশ্যই জিভ থাকে। আমরা এটাকে প্রমিত উচ্চারণে বলতে পারি জিহ্বা, কিন্তু আমরা জিভ এটিও বলতে পারি, বা জিভের কার অবস্থান থাকে? জিভের অবস্থান থাকে। 12 নম্বর প্রশ্নে চলে যায়, সেটা হচ্ছে তালুর পিছনের মাংসপিণ্ডের নাম কি? তালু, তাহলে তালু আমরা যে বললাম যে ট, ঠ, ড, ঢ, এগুলো হচ্ছে তালু, আমাদের জিহ্বা যেখানে লেগেছে সেটি। তালুর পেছনে থাকে হচ্ছে আলজিভ, মানে আলজিহ্বা, উচ্চারণ হচ্ছে আলজিহ্বা, তোমরা সহজে লিখতে পারো আলজিভ। 13 নম্বর প্রশ্ন দেখো, বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম। তা বাকপ্রত্যঙ্গ কি? বাকযন্ত্র প্রথমত, অর্থাৎ ফুসফুস থেকে একেবারে ঠোঁট পর্যন্ত। তার মানে ফুসফুস কি বাইরে থাকে? মুখগহ্বর কি বাইরে থাকে? একটু আগে কথা বলছিলাম। তাহলে কি থাকে? ঠোঁট থাকে। আমাদের যে ওষ্ঠ বর্ণগুলো, যেমন ধরো প, ফ, ব, ভ, ম, তুমি ঠোঁটের সাথে ঠোঁট না লাগিয়ে কিন্তু এই বর্ণগুলো বলতে পারবে না। তুমি একটু চেষ্টা করে দেখো, ঠোঁটের সাথে ঠোঁট না লাগিয়ে। আমিও একটু চেষ্টা করে দেখি। অ, হ, অ, হয় না, অর্থাৎ এটা সম্ভব নয়। আমি হিন্দি ভাষায় যদি বলি কাভি নেহি। তো বাকপ্রত্যঙ্গের সবচাইতে বা সবচেয়ে বাইরের অংশের নাম হচ্ছে ওষ্ঠ বা ঠোঁট। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস,
তার মানে ধ্বনি মানে এটাই আসলে একেবারে বেসমেন্ট, অর্থাৎ মেশিন যেটাকে আমরা বলি। মানে আমাদের কথা তো ধ্বনির সমষ্টি, মানে যে বাতাস বের হয় সেই বাতাসটা আসলে কোথা থেকে আসে, সেটি বাতাসটা পাঞ্চ হয় কোথা থেকে, সেটি আমরা বুঝতেই পারছি। একেবারে আমরা প্রথমে বললাম হচ্ছে একেবারে বাইরের অংশ, এবার যাব একেবারে ভেতরের অংশ, অর্থাৎ এদিকে একেবারে শেষ প্রান্ত, ওইদিকে শেষ প্রান্ত, ফুসফুস। আমরা চতুর্থ অধ্যায়ে কিন্তু আছে। ফুসফুস কি করে? ফুসফুস কি করে তুমি বলতে পারো স্যার? ফুসফুস, ফুসফুসের মাধ্যমে আমরা তো কথা বলি, কিন্তু ফুসফুসের আসল কাজ কি? ফুসফুসের সাথে কার সম্পর্ক? এই যে এখানে বায়ু প্রবাহের কথা বলা হলো, তার মানে বায়ুর সম্পর্ক রয়েছে। তার মানে আমরা যে বেঁচে আছি সেটি বেঁচে থাকার যে অক্সিজেন, সেই অক্সিজেন গ্রহণ করে এবং ত্যাগ করে। তোমরা অন্যভাবেও লিখতে পারো যে বায়ু প্রবাহের কাজ করে ফুসফুসের উৎস। ফুসফুস যেহেতু বায়ু প্রবাহের উৎস, তো মানে আমাদের শ্বাস প্রশ্বাসের কাজ করে, মোট কথা শ্বাস প্রশ্বাসের কাজ হচ্ছে ফুসফুসের কাজ। এবং ফুসফুস এই জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যে দূষণ, বিশেষ করে ঢাকা শহরে যারা আছো, প্রচুর পরিমাণে দূষণ, এবং হচ্ছে আমি বলবো যে এখন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের ঢাকা শহর দূষণের দিক দিয়ে। তো খুব প্রয়োজন ছাড়া এই জন্য ঢাকা শহরে মানে বের হওয়াই কঠিন আমাদের জন্য। আরেকটি কথা বলে রাখি যে কোভিড-19 বা কোভিড-19 এই অতিমারির সময়ে আমরা মুখে যে মাস্ক পরেছি, আমি কিন্তু 2020 সালে মুখে মাস্ক পরিনি, তার আগে থেকেই পরেছি। বিশেষ করে যখন বাইকে, বাইসাইকেলে অথবা খুব বড় পাবলিক প্লেসে বিভিন্ন জায়গায় যেতে হতো, তখন আমি মাস্ক পরতাম। কেন? সেটা হচ্ছে ধুলাবালুর জন্য, বিশেষ করে শীতকালে। তো এটি আমি বাংলাদেশে এখন গ্রাম অঞ্চল বাদে শহর অঞ্চলে আমি খুব বেশি বৃষ্টি না হলে আমি মাস্ক ছাড়া সুস্থ থাকবো এটা ভাবতেই পারি না। অর্থাৎ মাস্ক আমাকে যতদিন বেঁচে থাকবো ততদিনই হয়তো বহন করতে হবে। প্রশ্ন নম্বর 16-তে চলে যায় যে বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? এখন তুমি এটি নানা রকম উত্তর হতে পারে, নানা রকম উত্তর। তুমি যদি হচ্ছে কাব্যতত্ত্বের বইগুলো পড়ো, সেখান থেকে একরকম উত্তর হবে। যদি বাংলা কাব্যতত্ত্বের বইগুলো পড়ো, শিশির কুমার দাস থেকে শুরু করে নানা গ্রন্থ সমালোচক এবং হচ্ছে যারা এই বিষয়গুলো নিয়ে বই লিখেছেন, সেখানে কিন্তু অনেক প্রকার রয়েছে। কিন্তু আমার মানে নবম শ্রেণীর এই নতুন বই 2021 সালে যেটি এসেছে সেটি অনুযায়ী আসলে কি 2 ভাগে। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলকে কি বলা হতো? তার মানে ওই সময় এটা হচ্ছে ভূখণ্ডগত একটা জায়গা, ভূখণ্ডের সাথে ভাষার একটি সম্পর্ক রয়েছে। তাহলে সেই জায়গায় আমরা যাচ্ছি, যেটি তৃতীয় অধ্যায়ে বরেন্দ্রী অঞ্চল। আরেকটি একই রকমের প্রশ্ন, রাঢ়ীর সাথে কোন অঞ্চলের সম্পর্ক আছে? তোমার বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে, সেটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে রাঢ়ীর সাথে পশ্চিমবঙ্গ, বরেন্দ্রীর সাথে হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চলের সম্পর্ক রয়েছে। এখন তোমার এরকম আরো অনেকগুলো প্রশ্ন এখান থেকে করা সম্ভব। আমি এত বেশি করিনি, কিন্তু যা করেছি তা অনেক গুরুত্বপূর্ণ। 19 নম্বরে আমরা দেখি, সেটি হচ্ছে বিপরীত শব্দ। এটি হচ্ছে 2 নম্বর অধ্যায়, অর্থাৎ ব্যাকরণ থেকে। আমি প্রথম প্রশ্নটি ব্যাকরণ থেকে করেছিলাম, আবার 19-এও দেখো যে বিপরীত শব্দ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বা কোন অংশে আলোচনা করা হয়? তাহলে আমার ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা হচ্ছে বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, এই 4টির একটি হবে। তোমার এমসিকিউ আসলে 4টিই থাকবে, তাহলে তোমাকে একটি দিতে হবে। তুমি যদি হচ্ছে না জানো, তাহলে 25 ভাগ ছেলের আনসার হওয়ার কথা হচ্ছে ঠিক, আর 75 ভাগ ছেলের বা মেয়ের আনসার ঠিক হবে না। কিন্তু তুমি যদি জানো, খুব সহজেই দিতে পারবে। সেটি হচ্ছে এর সাথে সম্পর্ক আছে অর্থের, অর্থতত্ত্ব। শব্দজোড় ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? একইভাবে শব্দজোড় এটিও হচ্ছে অর্থতত্ত্ব। এখন তোমার কাছে তুমি কনফিউজড হয়ে যেতে পারো, তাহলে শব্দজোড়
শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কিনা। আমি বলছি যে শব্দজোড় শব্দতত্ত্বের আলোচ্য বিষয় নয়, শব্দজোড় অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তো শব্দজোড় নিয়ে কখনো কথা বললে সেই প্রসঙ্গ আমি বিস্তারিত বলবো। আমরা 21 নম্বর প্রশ্নে যাই, সেটা হচ্ছে ইন্দো ইরানীয় ভাষার পরের স্তরের নাম কি? তোমার বইয়ে খেয়াল করে দেখো, ইন্দো ইউরোপীয় থেকে বাংলা পর্যন্ত কয়েকটি স্তর দেয়া আছে, বাংলা ভাষার পূর্বের স্তরগুলো। একেবারে আদিকে আমরা আগে দেখেছি, সেটি হচ্ছে ইন্দো ইউরোপীয়। তাহলে মাঝখানে এটি আছে, এরপরে একটি স্তর আছে, হয়তো এর আগেও আরেকটি স্তর থাকতে পারে। তাহলে এর পরের এর পরের স্তরের নাম কি? সেটি হচ্ছে কোনো এক ভারতীয়, সেটি কি? ভারতীয় আর্য অংশ। তাহলে ভারতীয় আর্য। তো আবার প্রশ্ন আসতে পারে, ভারতীয় আর্য ভাষার পরের স্তরের নাম কি? অথবা ইন্দো ইরানীয় ভাষার পূর্বের স্তরের নাম কি? মানে যে কোনো কিছুই থাকতে পারে। তাহলে তোমাকে এখান থেকে এরকম 4-5টি প্রশ্নের উত্তর দিতে পারো, সেই সক্ষমতা তোমাকে অর্জন করতে হবে। বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? বাংলা ভাষার জন্ম হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে, আমরা কিন্তু আগে বলেছি। কিন্তু এক্সাক্ট যদি বলা হয় যে মিজান স্যার আপনার বাবার নাম কি, তাহলে আমার বাবার নাম যে, মানে যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমি কিন্তু তার কথা বলবো। আমি কিন্তু বলবো না আদম আলাইহিসসালাম বা আদম এবং ইভের কথা বলবো না। আমি বলবো আমার এক্সাক্ট যিনি জন্ম দিয়েছেন, মানে আমার একেবারে মানে রিসেন্ট যিনি পুরুষ, অর্থাৎ আমার পিতা, যাকে আমি আব্বা বলে ডাকি বা বাবা বলে ডাকি, সেই। অর্থাৎ এই ভাষাটির নাম হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা থেকেই জন্ম হয়েছে, প্রাকৃত ভাষার পূর্ব ভারতীয় রূপ থেকে জন্ম হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীর সাথে সম্পর্ক আছে কোন ভাষার? প্রকৃতপক্ষে এটি কোনো ভাষা নয়, এটি ভাষা নাই, কিন্তু এটি ভাষা বলা হয়, এটাকে একটি ভাষা বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি কোনো ভাষা নয়, আলাদা কোনো ভাষা নয়। অর্থাৎ যে কোনো ভাষারই একটি সিস্টেম, যে সিস্টেমে দৃষ্টি প্রতিবন্ধীরা সেই ভাষাটি শিখতে পারে, কিন্তু তারপরেও এই ভাষা, এটিকে একটি আলাদা ভাষা বলা হয়। এটি একটি আসলে পদ্ধতি, ভাষা নয়। কিন্তু তোমার বইয়ে যেহেতু ভাষা শব্দটি আছে, এই জন্য আমি ভাষা লিখেছি, সেটা হচ্ছে ব্রেইল ভাষা। এটি কিন্তু প্রকৃতপক্ষে কোনো ভাষা নাই, এটি হচ্ছে ব্রেইল ভাষা নয়। তো এটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। কিন্তু যেহেতু আমার এখানে ভাষার কথা বলা হয়েছে, এই জন্য আমি ভাষা বলছি। কিন্তু বলা উচিত যে দৃষ্টি প্রতিবন্ধীর সাথে সম্পর্ক আছে কোন পদ্ধতির? ব্রেইল পদ্ধতির। কিন্তু যেহেতু ভাষা শব্দটি তোমার এক্সাক্ট বইয়ে আছে, এই জন্য আমি মানে সেটিও বললাম এবং এক্সাক্ট কি হবে সেটিও বললাম। 24 ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কি নামে পরিচিতি লাভ করে? তাহলে লিপি নিয়ে কথা হচ্ছে। 10ম, এটা কি কুটিল লিপি? ইয়েস, কুটিল লিপি নামে। অর্থাৎ একটু দেখো সময়ের একটু হেরফের আছে। আবার 10ম শতক ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখার 10 শতক নাগাদ। তাহলে ব্রাহ্মী লিপি কত শতকে, এইগুলো আমাদের জানতে হয়। তো সেগুলো নিয়ে কথা না বলি, ক্লাস দীর্ঘ হয়ে যাবে। স্থান ও কালগত স্বাতন্ত্র্য আছে কিসের? এই প্রশ্নটি খুব সহজ, সেটি হচ্ছে ভাষার। যারা ক্লাস 7-এ পড়েছো তারাও এটির আনসার করতে পারবে। 6-এ যারা পড়ো তারাও এটার আনসার করতে পারবে। আমরা শেষ স্লাইডে চলে এসেছি, সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায় যিনি বাংলা ব্যাকরণ লেখেন তার নাম কি? আমরা যে প্রথম বলেছিলাম যে বাংলা ব্যাকরণ প্রথম রচিত হয় কত সালে বা প্রকাশিত হয় কত সালে, সেই মানে যে লেখকের কথা বলা হয়েছে তার কথা আমরা বলতে যাচ্ছি। ইনি একজন পর্তুগিজ নাগরিক, তিনি হচ্ছেন মানুয়েল দা আসুনসাও। তো নানা রকম উচ্চারণ রয়েছে, তোমরা হচ্ছে বানানটা এক্সাক্ট ঠিক করে লিখলেই হবে। আসুনসাও। তো এক্সাক্ট উচ্চারণটা তোমাদেরকে ঠিক না করতে পারলেও বানানটা ঠিক করতে হবে। 27 নম্বর দেখো, উইলিয়াম কেরির সাথে কোন সালে সম্পর্ক আছে? প্রশ্নটা কিন্তু মানে এক্সাক্ট ঠিক প্রশ্ন নয়, কিন্তু তারপরে আমি তোমাকে প্রশ্নটা দিয়েছি। কেন দিয়েছি? কারণ হচ্ছে উইলিয়াম কেরির সাথে
উইলিয়াম ক্যারির বেঁচে থাকার সব সময়ের সব মিনিটেরই সম্পর্ক আছে, প্রতিটা সেকেন্ডেরই সম্পর্ক আছে। এই যে আমি তোমাদেরকে উইলিয়াম ক্যারি সম্পর্কে বলছি, তার মানে উইলিয়াম ক্যারির সাথে এই সময়ের এই মুহূর্তের, তুমি যখন এই ক্লাসটি দেখছো, আমি ক্লাস নিচ্ছি যখন, তার থেকে হয়তো 10 বছর পরেও তুমি যদি কেউ যদি ক্লাস দেখে থাকে, তাহলে সেই সময়ের সম্পর্ক আছে। কিন্তু এক্সাক্ট নবম দশম শ্রেণী, বিশেষ করে নবম শ্রেণী 2021 সালে যারা ভর্তি হয়েছে এবং 23 সালে পরীক্ষা দেবে, তাদের বইয়ের ভেতরে যে সালটি সম্পর্ক আছে সেই সালের কথাই বলা হচ্ছে 2001, এবং এটির সাথে ফোর্ট উইলিয়াম কলেজের একটি সম্পর্ক আছে। কারণ ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে প্রতিষ্ঠিত হয় এবং বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয় 1801 সালে। উইলিয়াম ক্যারি বাংলা বিভাগের অধ্যক্ষ বা প্রধান হিসেবে নিযুক্ত হন। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? আমি এখানে একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে তার নাম প্রকৃতপক্ষে রামমোহন রায়। রাজা উপাধি দিয়েছিলেন, উনি কিন্তু কোনো দেশের রাজা ছিলেন এরকম না। অনেকে ভাবতে পারেন যে উনি হয়তো জমিদার ছিলেন, রাজা ছিলেন, এরকম না। উনি আসলে অনেক জ্ঞানী ছিলেন, তো জ্ঞানের রাজা তাকে বলা হতো। তো এই রাজা উপাধিটি দিয়েছিলেন আসলে মুঘল সাম্রাজ্যর, মানে ক্ষয়িষ্ণু মুঘল সাম্রাজ্যের অধিপতি দ্বিতীয় বাহাদুর শাহ তাকে রাজা উপাধি দিয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে সেটি কিন্তু ব্রিটিশ পিরিয়ড চলছে, অর্থাৎ ভারতের বেশিরভাগ অংশ তখন ব্রিটিশদের নিয়ন্ত্রণে, আবার সেই সময় একই সাথে মুঘল সম্রাটও রয়েছে। অর্থাৎ ভারতে দ্বৈত শাসনের সাথে এর কোনো সম্পর্ক নেই, মানে ওই রাজা কোনো রকমে টিকে আছেন তার একটি বিশেষ এলাকায়। তো তিনি তার রাজা উপাধি দিয়েছিলেন। রামমোহন রায় কিন্তু হচ্ছে রাজা উপাধি নিজে ব্যবহার করতেন না। তারপরেও অনেক সময় দেখা যায় অনেক আলোচক সমালোচক বলেন যে রাজা উপাধি কখনো কখনো তিনি ব্যবহার করতেন। তো বিশেষ করে আমাদের প্রথম জাতীয় অধ্যাপক যে দুজন, তার মধ্যে একজন অর্থাৎ জয়নুল আবেদিন এবং আব্দুর রাজ্জাক। তো আব্দুর রাজ্জাক এটি সমালোচনা করেই বলেছিলেন তিনি যদি রাজা নামটি না নিতেন বা ব্যবহার না করতেন এটি তার জন্য ভালো হতো, কারণ তার অন্য কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ। এবং আমি রেফারেন্সটা দিচ্ছি, সেটা হচ্ছে আহমদ ছফার একটি উপন্যাস, নাম হচ্ছে যদ্যপি আমার গুরু, সেখানে তিনি এটি বলেছেন। তো রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ নামে হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় মানে এই বাংলার এই অঞ্চলের নাম ছিল গৌড়ীয় অঞ্চল, এই জন্য এটির নাম তিনি গৌড়ীয় ব্যাকরণ দিয়েছেন। বিশেষণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? তাহলে আমরা চলে গেলাম আবার হচ্ছে ব্যাকরণে, সেটি হচ্ছে বিশেষণ কোন অংশের। বিশেষণ কি? একটি হচ্ছে পদ। তোমরা এতদিন পদ 5 প্রকার পড়ে এসেছো, এবার নবম শ্রেণীতে এসে তোমরা পদ কত প্রকার এটা না পড়েও কিন্তু তোমরা পরপর দেখতে পাবে যে পদ 8 প্রকার। কারণ এখানে রয়েছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, তারপরে আছে ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, তারপরে আছে যেটি হচ্ছে যোজক, তারপরে আছে আবেগ শব্দ, এবং এর সাথে যেটি আছে, যেটি তোমরা আগে আলাদাভাবে পড়েছো, সেটা হচ্ছে অনুসর্গ। এই সবগুলো কিন্তু ইংরেজিতে তোমরা পার্ট অফ স্পিচ নামে পড়ো, যেটি বাংলায় আমরা স্কুল পর্যায়ে প্রথম পেলাম, এটি কলেজ পর্যায়ে গিয়ে তোমরা পাবে, হুবহু পাবে, এবং সেটি আরো বড় কলেবরে আর কি। এটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। মানে বাক্যের পাঠ, বিশেষ্য, বিশেষণ, এগুলো হচ্ছে একটি বাক্যের অংশ। একেবারে শেষ প্রশ্নে চলে এসেছি, উক্তি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটিও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি মিজান স্যার। তোমরা যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা ইউটিউবের জন্য যা যা করার সেটা করতে পারো, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে পারো। এতে আমার লাভ ক্ষতির কিছু নেই, কারণ হচ্ছে ইউটিউব নিয়ে আমার খুব ভাবনা নেই, কিন্তু হচ্ছে এটি আমি চাই যে অনেক মানুষের কাছে পৌঁছাক। এতে 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 যদি এই অতিমারী সময়ে আমাদের দেশের আমার প্রতিষ্ঠানের বাইরের কিছু শিক্ষার্থী উপকৃত হয়, তাহলে আমার জন্য খুব বেশি পাওনা না থাকলেও তার জন্য অনেক পাওয়া। এই জন্যই আমি এই কথাটুকু বললাম, আর কিছু না। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরবর্তী ক্লাস